সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে রয়েছে দোলা টলারেন্স। নিরাপদ খাদ্য নিয়ে চরম সংকটে ভোক্তারা। দেশে দীর্ঘদিনের এই সমস্যায় নতুন যুক্ত হয়েছে রং মেশানো মথ ডাল। ভারত থেকে আমদানির পর এতে রং মিশিয়ে ভোক্তার কাছে মুগ ডাল হিসেবে বিক্রি করছেন কিছু অসাধু আমদানিকারক ও বিক্রেতারা। বেশি মুনাফা লাভ এসব অসাধু বিক্রেতার অন্যতম প্রধান উদ্দেশ্য, আর এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ভোক্তারা। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদন হয় মথ বীজ বা ডাল, যা বেশ কিছুদিন থেকেই বাংলাদেশের বাজারে নাম বদলে বিক্রি হচ্ছে মোটা মুগ ডাল হিসেবে। সম্প্রতি ভোক্তার অভিযানের পর থেকেই আলোচনায় আসে রং মেশানো এই মুগ ডালের। চলুন জেনে নেই মথ ডালের ক্ষতিকারক দিক বা বর্তমান বাজার পরিস্থিতি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দুই ধরনের মুগ ডালের সন্ধান মেলে। দেখতে একটু ফ্যাকাশে ও আকারে ছোট জাতেরটি হলো দেশি মুগ ডাল, অন্যটি দেখতে চকচকে আকারে বড়, যা মোটা বা ভারতীয় মুগ ডাল নামে বাজারে বিক্রি হচ্ছে। প্রতারণার ফাঁদ এখানেই। এই মোটা মুগ ডাল মূলত মথ বীজ থেকে তৈরি, যা মথ ডাল নামেই পরিচিত। দেশে মুগ ডালের চাহিদা মেটাতে উৎপাদনের পাশাপাশি ভারত থেকে আমদানি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যানুযায়ী গত 2024-25 অর্থ বছরে মুগ ডাল আমদানি হয় 10,961 টন। বিপরীতে মথ বীজ আমদানি হয় 21,891 টন। বিপুল পরিমাণে এই মথ বীজ আমদানি হলেও বাজারে এই নামে কোনো পণ্যের বিক্রি নেই। এনবিআরের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে মুগ ডাল আমদানিতে কেজি প্রতি দাম পড়েছে $1.09 বা 133 টাকা। মথ ডাল আমদানি হয় কেজি প্রতি 85 সেন্ট বা 104 টাকায়। অর্থাৎ মুগ ডালের চেয়ে মথ ডাল আমদানিতে কেজিতে 29 টাকা কম পড়ছে। বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত আমদানিকারকরাই মথ ডালে রং মিশিয়ে মুগ ডাল নামে প্রতারণা করছে। যারা বাইরের থেকে ইনপুট করে আনে, যদি ওইখান থেকে অগরে ধরে যে না তোমরা এটা রং মিশাইও না, যেরকম আছে মার্কেটে এরকমই পাঠাও, তখন আমরা ওরকমই বেচতে পারবো। আমাদের দেশে যে মুগ ডালটা হয় এটাতে আমাদের দেশে কন্ট্রোল করতে পারে না। তো বাইরে তো আমদানি করার পরে রং মিক্স করলে কোয়ালিটিটা একটু সুন্দর হয়, সুন্দর হওয়ার পরে এটা বাজারে সাপ্লাই দেয়। কিছু কাস্টমার আছে সাদা দেখলে নিতে চায় না, যেটা কালার বেশি ওইটা মনে করে যে ভালো, ওই হিসাবে ওইটাই নেওয়ার চেষ্টা করে সবসময়। সম্প্রতি ভোক্তা অধিদপ্তরের অভিযানে এই মথ ডালে রঙের উপস্থিতি পাওয়া যায়। ক্রেতাদের আকৃষ্ট করতে যে টার্ট্রাজিন নামের রং ব্যবহার করা হচ্ছে তা মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, পাশাপাশি লিভার ও কিডনিতে মারাত্মক প্রভাব ফেলে। মথ ডালের গুণগত মান পরীক্ষা না হলেও ভারতের নাগরিকরা এটিকে ডাল হিসেবে খেয়ে থাকেন বলে জানান বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমরা বাজারে গেলাম, 33 নমুনায় কোথাও মথ ডাল নামে কোনো ডাল আমরা খুঁজে পাইনি খুচরা বাজারে, যেখান থেকে স্যাম্পল গুলা কালেকশন করলাম। তো রংটা যাচাইয়ের জন্য আমরা টেস্টে পাঠাচ্ছি, ওই টেস্ট থেকে এটা বের হয়েছে এটা টার্ট্রাজাইন রং দেওয়া। কিছু পত্রিকায় যদি লেখছে এটা ক্ষতিকারক, আমরা এরকম কিছু পাইনি। মদ ডাল মানুষের খাবার হিসাবে ইন্ডিয়ায় ব্যবহার করা হচ্ছে। মদ ডাল খাওয়া যাবে, মদ ডালটাকে মদ ডাল হিসাবে বিক্রি করুক, সেটা আমাদের কোনো সমস্যা নাই। মদ ডালটাকে রং দিয়ে মুগ ডাল হিসাবে যেন বিক্রি না হয়। মুগ ডাল হিসেবে নাম বদলে বিক্রি বন্ধ ও মথ ডালের আমদানি নিয়ে সরকারকে সতর্ক অবস্থান নেয়ার আহ্বান কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। এই যে রং মিশানো হইতেছে ডালটা, এটা কিন্তু আমাদের মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং এটা থেকে রক্ষা করার জন্য ডালটা যেই নামে আনা হইতেছে সেই নামে বিক্রি করা হোক, আমাদের সাথে যেন পণ্য বিক্রি ক্ষেত্রে যেন কোনো প্রতারণা না করে। এছাড়াও ক্ষতিকারক রং খাদ্যপণ্যে ব্যবহারে নিয়ন্ত্রণ আনা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 2,507 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,04,283 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংগঠনটি। আজ থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,94,999 টাকা, 18 ক্যারেটের 1,67,145 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,38,942 টাকা। বিজ্ঞপ্তিতে বাজস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনে থাকা বিভিন্ন কর্তৃপক্ষের উন্নয়ন করা আবাসিক প্লট বা অ্যাপার্টমেন্ট হস্তান্তর ও এর বিপরীতে ঋণ নিতে কোনো কর্তৃপক্ষের অনুমতি লাগবে না। একটি নির্ধারিত ফি পরিশোধ করে সাব রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধন করে জমি বা ফ্ল্যাট হস্তান্তর করা যাবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, মন্ত্রণালয় ও তার অধীনে থাকা সংস্থার উন্নয়ন করা আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তর পরবর্তী ব্যবস্থাপনার ক্ষেত্রে সেবা সহজীকরণ, ইজারা গ্রহীতাদের দুর্ভোগ ও হয়রানি কমানো এবং দুর্নীতি দূর করতে 7 দফা নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দলিল হস্তান্তরের ক্ষেত্রে ফ্ল্যাটের জন্য 2% এবং প্লটের জন্য 3% ফি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে দলিল গ্রহীতাকে। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে চাঙ্গাভাবের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আজ তো বেশ ভালো অবস্থানে রয়েছে পুঁজিবাজার, কি বলছেন বিনিয়োগকারীরা? দোলা, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছি যে আজকে আপনার সূচক লেনদেন সহ সার্বিক অবস্থায় খানিকটা আপনার ঊর্ধ্বগতি বিরাজ করছে। যদিও এখানে বলে রাখা ভালো যে গত দুদিন কিন্তু আপনার প্রথম এবং দ্বিতীয় কার্যদিবসে কিন্তু আপনার বেশ খানিকটা আপনার নেতিবাচক ধারা দেখা গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এখানে আপনার দুটো বিষয় ছিল, সেটি হচ্ছে যে প্রথমত আপনার যে মার্জ হতে যাওয়া 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকের শেয়ার কিন্তু আপনার শেয়ার বাজারে তাদের যেহেতু ভ্যালু শূন্য করে দেওয়া হয়েছে, সেটি একটি ইস্যু আছে, এবং একই সাথে আপনার যে নতুন আপনার মার্জিন যে বিধিমালা সেটি প্রণয়ন করা হয়েছে। দুটো ইস্যু আছে এখানে বাজারে। তবে এই দুটো ইস্যুর প্রভাবে বাজারে কি অবস্থা দাঁড়াচ্ছে সেই বিষয়টি জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভাই। আমরা তার কাছে বিস্তারিত জেনে আসবো। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আসলে যে আপনার এই 5 ব্যাংক মার্জ হতে যাওয়ার কি কোনো প্রভাব পড়ছে, বা সেই প্রভাবটি কি অবস্থা? আমরা দেখছি কিন্তু আজকে বাজারে বেশ ইতিবাচক ধারা। ধন্যবাদ আপনাকে। আসলে এই 5 ব্যাংকের যে মার্জারের কারণে আসলে ব্যাংকের শেয়ার কিন্তু আসলে জিরো ভ্যালু হয়ে গিয়েছে। তো এটা আসলে ওয়ান অফ দ্য রিজনস যে মার্কেটে একটা এই মুহূর্তে কিন্তু একটা কনফিউশন বা একটা ভলাটিলিটি তৈরি হচ্ছে। তার পাশাপাশি কিন্তু মার্জিন রুলস সেটাও কিন্তু গ্যাজেট হয়ে গেছে। তো আপনার যে প্রশ্ন, গোয়িং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, যে মার্জারের ইস্যুতে মার্কেটে একটা ভলাটিলিটি তৈরি হচ্ছে, কিন্তু অ্যাজ আ ফাইন্যান্স স্টুডেন্ট আপনি যদি আমাকে ফাইন্যান্স লাইনে যদি অ্যান্সার দিতে বলেন, তাহলে কিন্তু যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ফাইন্যান্স রুলসের বাইরে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ আপনি চিন্তা করেন, আমি যখন একটা কোম্পানির শেয়ার কিনবো, আমি কিন্তু সেই কোম্পানির মালিক। আমার কাছে একটা শেয়ার থাকুক বা 1 লাখ শেয়ার থাকুক, আমি কিন্তু কোম্পানির মালিক। সো আমি যখন একটা কোম্পানির মালিক হব, ওই কোম্পানির ভিতরে যদি কিছু না থাকে, বরঞ্চ আমার কাছ থেকে গ্রাহকরা উল্টা টাকা পায়, তো সেইখানে আমি কিভাবে কিছু টাকা আমি পাবো? তো এটা কিন্তু ইট গোজ এগেনস্ট দ্য রুলস। সো যেটা এই মুহূর্তে করা হয়েছে, এটা কিন্তু আমার ধারণা ফাইন্যান্স লাইনে সঠিক পদক্ষেপটা নেওয়া হয়েছে। বাট এখানে বিনিয়োগকারীরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণেই কিন্তু আমি বারবার সবাইকে বলি যে বিনিয়োগ করতে হলে ভালো কোম্পানিতে সবসময় বিনিয়োগ করতে হবে এবং অতি লোভে পড়া যাবে না কখনোই। এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে নতুন বিধিমালা করা হয়েছিল, আবার গতকালকে আপনি আদালতে একটি শুনানির বিষয় ছিল। তো সব মিলিয়ে আসলে নতুন বিধিমালা এটি কি অবস্থা, বাজারে কি প্রভাব ফেলছে নতুন বিধিমালা? নতুন বিধিমালা আসলে প্রথমে ইনিশিয়ালি কিন্তু মার্কেট যে স্টেক হোল্ডার্স আছে এবং ইনভেস্টররা আছে, সবাই কিন্তু একটু কনফিউশনে ছিল কী রুলস। বাট এই কনফিউশন কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর ওভারঅল যদি আমি একটু বলি, তাহলে কিন্তু মার্জিন রুলস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আসলে মার্কেটে একটু মার্জিনটা একটু টাইট করে দেওয়া হয়েছে। এটা আমার ধারণা যে গোয়িং ফরওয়ার্ড সবসময় আমরা মার্কেটে দেখি একটা উত্থানের পরে কিন্তু আসলে সাস্টেইন করে না। সো এই পদক্ষেপগুলো যদি ঠিকভাবে যদি নেওয়া হয়, সেটা আসলে আমরা পরে বুঝবো, যখন মার্কেট একটা বুলিশ মোমেন্টামে থাকে, তখন আসলে মার্কেটটা স্টেবলভাবে আগায় কিনা, ওই সময় কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে মার্জিন রুলস অ্যামেন্ডমেন্ট যেগুলো এসেছে সেগুলো ঠিকভাবে এসেছে কিনা। বাট আপাতত এটা নিয়ে একটু ভলাটিলিটি তৈরি হচ্ছে।
আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দোলা, আসলে যেমনটি শুনছিলেন, সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যেটি দেখছিলাম যে প্রথম 3 ঘন্টার পর আসলে সূচক প্রায় 30 পয়েন্ট বেড়ে আপনার মোট সূচক অবস্থান করছে 4,891 পয়েন্টে। এছাড়া আমরা দেখছি যে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে, যদিও আপনার ট্রেড ভলিউম সেটি দেখছিলাম যে প্রায় 200 কোটি টাকার আশপাশে কিন্তু আপনার ঘুরপাক খাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আগামী 1.5 ঘন্টা পর বোঝা যাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক লেনদেন সহ সার্বিক পরিস্থিতি কী দাঁড়ায়। তো দোলা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের পুঁজিবাজার থেকে। আগামী 3 মাসের মধ্যে দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করতে চায় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 12টি আবেদন জমা পড়েছে। শেষ পর্যন্ত কয়টি লাইসেন্স দেয়া হবে সেটি নির্ভর করবে আবেদনকারীর সাইবার সিকিউরিটি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায়। ব্যাংকাররা বলছেন, জালিয়াতি রোধ সহ বিভিন্ন ধরনের সাইবার নিরাপত্তা হুমকি মোকাবেলাই এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। চীন, সুইডেন, ভারত, ব্রাজিল, জাপান ও সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশেই ডিজিটাল ব্যাংক বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। তবে এদেশেও ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক, যার লাইসেন্স পেতে ইতোমধ্যে আবেদন করেছে 12টি প্রতিষ্ঠান। কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। ডিজিটাল ব্যাংক মূলত একটি অফিস থেকে পরিচালনা করতে হবে। এরা কেবল ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, সেবা দিবে অ্যাপসের মাধ্যমে, থাকবে না কোনো বুথ কিংবা কার্ড। শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক। 12টি প্রতিষ্ঠানই কথার কথা সবাইকে আমরা যোগ্য হলো, সবাইকে লাইসেন্স দিলাম। ব্রেক ইভেন পয়েন্টে আসতে যদি 3, 4, 5 বছর লেগে যায় কথার কথা, এই 5 বছর পর্যন্ত আপনি এই ব্যয় নির্বাহ করে এই ব্যবসা কন্টিনিউ করতে পারবেন কিনা এটা তো আমাদের যাচাই করতে হবে। কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজকে টার্গেট করেই এই ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। সেখানে ব্যাংকাররা বলছেন, বর্তমানে দেশের প্রায় 50% মানুষ ব্যাংকিং সেবার বাইরে। এ অবস্থায় আনাচে কানাচে ছড়িয়ে থাকা ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে এর আওতায় আনা সম্ভব হবে। তবে এক্ষেত্রে লেনদেনে অর্থের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জোরদার রাখার পরামর্শ তাদের। এরকম একটা পপুলেশন যেখানে একটা মেজর পার্ট এখন পর্যন্ত শিক্ষিত না, তার উপর ডিজিটালি শিক্ষিত না, পাসওয়ার্ডটা কীভাবে ফিক্স করতে হবে, পাসওয়ার্ডটা যে শেয়ার করা যাবে না, এই পাসওয়ার্ডটা যে সবসময় গোপন রাখতে হবে, এই লিটারেসিগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা রুট লেভেলে এখন পর্যন্ত দিতে পারিনি। এই জায়গাটাই একটা বিগেস্ট চ্যালেঞ্জ হবে, আর রেসপন্সিবিলিটিটা অ্যাকচুয়ালি এটা সবারই। বাংলাদেশ ব্যাংক 2023 সালের 14 জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে। নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে 300 কোটি টাকা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণে সময় বৃদ্ধি সহ 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে 7,150 কোটি 90 লাখ টাকা। সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর পুরো অর্থই সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে। বৈঠকে নতুন 9টি, সংশোধিত 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। যশোরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল অ্যাভোকাডো। এই ফল চাষ করে সাফল্য পেয়েছেন ঝিকরগাছার এক যুবক। তাকে দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। এটি চাষে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। অ্যাভোকাডো মূলত মেক্সিকান এবং মধ্য আমেরিকার স্থানীয় ফল। এটির খোসা কুমিরের মতো অমসৃণ হওয়ায় এই ফলকে কুমির নাশপাতিও বলে। যশোরের ঝিকরগাছার চাষি সাইফুল ইসলাম 2023 সালে নিজ বাড়ির আঙ্গিনায় পরীক্ষামূলকভাবে 4-5টি অ্যাভোকাডোর চারা রোপণ করেন। প্রায় 2 বছরের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। 120 থেকে 40 কেজি ফল হবে। আমি ইতিমধ্যে 40 কেজি ফল বাজারজাত করছি, যার বাজার মূল্য 600 টাকা। আপনারা যারা ভবিষ্যতে চাষ করতে আগ্রহী হন,
এই অ্যাভোকাডো চাষ বাণিজ্যিকভাবে সফল হবেন বলে আমি আশা করি। বর্তমানে 1,30,000 টাকা খরচ করে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 51 শতক জমিতে অ্যাভোকাডো চাষ শুরু করেছেন সাইফুল। এর মধ্যে 45 কেজি ফল বিক্রি করেছেন তিনি। চলতি বছরেই প্রতি কেজি 600 টাকা দরে আরো 80,000 টাকার ফল বিক্রির আশা তার। আমার এই বছরই প্রথম নতুন ফল হয়েছে। এই বাগানে আমরা আশা করতেছি এবার 120 থেকে 40 কেজি ফল হবে। আমি ইতিমধ্যে 40 কেজি ফল বাজারজাত করছি। যশোরের মাটি ও আবহাওয়া অ্যাভোকাডো চাষের উপযোগী, তাই বিদেশি এই ফল চাষে কৃষকদের সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। এটি একটু উচ্চ মূল্যের ফল, আর এই গাছগুলো এখন 2 বছরের গাছ। আশা করি আগামীতে আরো বড় হলে অধিক পরিমাণে এখান থেকে ফল পাওয়া যাবে। অ্যাভোকাডোতে প্রচুর ভিটামিন এ, সি, ই, ভিটামিন B9, পটাশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হৃদরোগ, ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এজন্য বাজারে এই ফলের চাহিদা দিন দিন বাড়ছে। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।